আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের কালো ফাইল দ্বিতীয় খণ্ড লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1997 সাল, পার্ট 4। আচমকা দিক বদল করল রুলার। অন্ধ আক্রোশে নিজের টেলিফোন সেটটাকে মনের সুখে দোলাই করতে লেগে গেল শেফিলম। ওটা চুরমার না হওয়া পর্যন্ত থামল না। দূরে জড় পদার্থের মতো দাঁড়িয়ে থাকলো বুধানীন। করিডোরের এই পাশে অফিস স্টাফদের সাড়া নেই। জায়গা ফ্রিজ হয়ে গেছে প্রত্যেকে। আজ কোথাকার কোন এক ফ্রিস্ট এসে জনগণকে ধর্মের পথে ডাকতে লেগেছে, যার তন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে বলছে। আমি বলছি, এই মাটিতে আমি ছাড়া অন্য কোনো জার নেই। আমি একমাত্র জার। আমি রাশিয়ার ভবিষ্যৎ শাসক। ভোট গ্রহণ শেষ হোক, তারপর এইসব অবাধ্যদের দেখাবো আমি জার কাকে বলে। এমন শিক্ষা দেব আমি ওদের, যা দেখে আইভান্দার টেবিলাপকেও সবাই আমার তুলনায় দুগ্ধপুষ্য শিশু ভাবতে বাধ্য হবে। হাতের উত্তরপতন তখনও সমানে চলছে শেফিলবের। একটু আগের প্রয়োজনীয় যন্ত্রটা ততক্ষণে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ছড়িয়ে পড়েছে ঘরময় অবাধ্য রাশিয়ান জনগণকে। পরিণাম শেখাচ্ছে যেন সে যেন যেমন আচমকা শুরু হয়েছিল, তেমনি আচমকা থেমে গেল শেফিলব। রুলার পড়ে গেল হাত থেকে। চেয়ারে বসে হাঁপাতে থাকলো সে। একটু পর শান্ত হলো। গলা নেমে গেল স্বাভাবিক স্কেলে। হাতের কাঁপুনি যদিও বন্ধ হয়নি। দুহাত লম্বা করে ডেস্কের উপর 10 আঙ্গুল রাখল শেফিলব। কাঁপুনি বন্ধ করার চেষ্টা করতে লাগলো। আজ রাতে জনসভায় ভাষণ দেব আমি। এই যাবৎকালের সবচেয়ে বড় জনসভা হতে যাচ্ছে এটা। আগামীকাল টিভি রেডিওতে প্রচার হতে হবে তার ছবি এবং খবর। সেসব কপি তবে দায়িত্ব। ডান তর্জনী পিস্তলের মতো খাড়া করে কর্নেলের বুকে তাক করল সে। তোমার দায়িত্ব আন্তনবিজ বুদানিন, একটা, মাত্র একটা। ওদের দুজনকে ঠেকানো। আমার পার্টির বিরুদ্ধে যে কোনো ধরনের স্যাবোটেজ ঠেকানো, এবং তাই করবে তুমি। ভাঙ্গাচোরা ভঙ্গিতে চেয়ারে এলিয়ে পড়ল আনাতোলে শেফিলব। বাঁ হাতে তুলে কর্নেলকে অনেকটা দূর হয়ে যাওয়া ধরনের ইঙ্গিত করল। একটা শব্দ উচ্চারণ না করে বেরিয়ে এলো সে। কমিউনিস্ট শাসনের সময় একটাই মাত্র ব্যাংক ছিল দেশে, নরদনী অথবা পিপলস ব্যাংক। 90-এর পর ক্যাপিটালিজমের দাঁচের শাসন প্রবর্তন হওয়ার কয়েক মাসের মধ্যে ব্যাংকের ছাতার মতো গজাতে শুরু করলো ব্যাংক। দেখতে দেখতে 8,000 ব্যাংক চালু হয়ে গেল রাশিয়ায়। যা সিংহভাগ জন্মেছিলাম কিন্তু পরিচর্যার অভাবে মরে গেছি ধরনের ছিল। জমাকারীদের পথে বসিয়ে রাতারাতি উদাও হয়ে গেল। যেগুলো টিকে থাকলো, জনগণের আস্থা হারালো তারা। ক্রমে একসময় ওই জিনিস আবার অর্জন করলো ব্যাংকগুলো, প্রচুর মূল্য আর অসীম ধৈর্যের বিনিময়। রাশিয়ায় ব্যাংক ব্যবসা বড় বিপজ্জনক ব্যবসা। মাত্র 7 বছরে 400-এরও বেশি ব্যাংকারের মৃত্যু ঘটেছে চোরাগুপ্তা এবং প্রকাশ্য হামলায়। গ্যাংস্টারদের লোন দিতে রাজি না হওয়ায় মৃত্যু হয়েছে তাদের। বর্তমানে এদেশে ব্যাংকের সংখ্যা এসে ঠেকেছে শেষমেশ 400। এর মধ্যে মাত্র 50টা পশ্চিমা ব্যাংকগুলোর আস্থা অর্জন করতে পেরেছে এবং তাদের সাথে এদের ব্যবসায়িক সম্পর্ক আছে। এদের মধ্যে 10টি সেরা, যাদের পশ্চিমারা ডাকে টপ 10 বলে। বিদেশের সাথে 80% ব্যবসায়ী এই 10 ব্যাংক করে। তবে রাশিয়ার কোনো গ্রহীতাকে এককভাবে লোন দেয় না এসব ব্যাংক নিয়ম মেনে। কনসর্শিয়ামের মাধ্যমে 2 কি 3টে মিলে দেয়। মস্কোভস্কি ফেডারেল ব্যাংক হচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক, তারপর সলেনস্কি এবং তৃতীয় মোস্ট ব্যাংক। এই 3 ব্যাংকের আছে আলাদা কনসোর্শিয়াম। এদের হাজার হাজার মিলিয়ন লোন নিয়ে কাজ করে দেশের সমস্ত বড় বড় এন্টারপ্রাইজ ইত্যাদি। মস্কোর 2টি জনপ্রিয় প্রাইভেট টিভি চ্যানেলও চলে এদের সহযোগিতায়। রাষ্ট্র নিয়ন্ত্রিত একমাত্র চ্যানেল ছাড়া সাকুল্যে এই 2টিই মাত্র সম্বল এদেশের। সেদিন সকালে মস্কোভস্কি ফেডারেল ব্যাংকের ফোর্ট নক্সের মতো দুর্বোধ্য নিরাপত্তা ব্যবস্থার মুখোমুখি হল মাসুদ রানা। এই ব্যাংকের চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা এত ব্যাপক, এত কঠোর, তুলনায় আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থাকেও হাস্যকর মনে হয়।
এই জন্য বিশেষ করে সারা তিন ব্যাংকের আছে কয়েকশো হাইলি ট্রেন্ড বডিগার্ডের বাহিনী, প্রাইভেট প্রোটেকশন স্কোয়াড। এই তিন ব্যাংক চেয়ারম্যানের কারো পরিবার এদেশে থাকে না, থাকে লন্ডন, প্যারিস এবং ভিয়েনায়। এয়ারপোর্টে এদের প্রত্যেকের ব্যক্তিগত জেট প্লেন সদা প্রস্তুত থাকে। মস্কোবস্কি ব্যাংকের চেয়ারম্যানের সাথে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করতে যাওয়া আর প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া হিমালয়ের চূড়ায় ওঠার চেষ্টা করার মধ্যে কোনো তফাৎ নেই। এমন কখনো হয়েছে বলে রেকর্ড নেই, তবে মাসুদ রানার সাথে যা রয়েছে তাও কখনো হয়েছে বলে রেকর্ডে নেই। ব্যাংকের আকাশ ছোঁয়া টাওয়ার ভবনের গ্রাউন্ড ফ্লোরে নিপুণ হাতে চার্জ করা হলো ওকে। ওর ব্রিফকেস চেকিং এবং স্ক্যানিং করা হলো। এরপর এক্সিকিউটিভ রিসেপশনিস্টের সাথে 3 ফ্লোর উপরে যাওয়ার অনুমতি মিলল। চেয়ারম্যানের অফিস সুইটের 3 ফ্লোর নিচে। সেখানে অল্প বয়সী এক রুশ যুবক চৌস্ত ইংরেজিতে রানার রেকর্ড বহির্ভূত জিনিসটা নিল। ওকে বসতে অনুরোধ করে ওটা নিয়ে পুরো এক কাঠের দরজার ও পাশে চলে গেল যুবক। এইদিকে 2 সশস্ত্র গার্ড পাহারায় থাকলো রানার। নীরবে কেটে গেল কয়েক মিনিট। ফিরে এলো যুবক। আমার সাথে আসুন স্যার। 3 ফ্লোর উপরে উঠলো ওরা আবার। একটা রুমে নতুন করে ওর সারা দেহ চার্জ করা হলো, স্ক্যান করা হলো। সুস্থ যুবকের ক্ষমা প্রার্থনার হাসি দেখে মাথা ধোলালো। আমি বুঝি দিনকাল বড় কঠিন চলছে। অতঃপর চেয়ারম্যান লিওনিদ গ্রেগরিয়েভিচ বার্নস্টেইনের সুইটে পৌঁছে দেওয়া হলো রানাকে। তার প্রকাণ্ড ডেস্ক ব্লটারে ওর বয়ে আনা চিঠিটা খোলা পড়ে আছে দেখা গেল। ডেস্কের ওপাশে বসা মানুষ খাটো, চড়া, কোকড়া দ্রুসর চুল মাথা, চাউনিতে প্রশ্ন। স্যাভিল রোর তৈরি চমৎকার ছাটের চারকোল গ্রে স্যুটে ভালোই লাগছে তাকে দেখতে। বয়স 60-এর মতো। নীরবে আসন ছাড়লেন চেয়ারম্যান। হ্যান্ডশেক করে ইঙ্গিতে রানাকে বসতে অনুরোধ করলেন। সাথে আসা 2 বডিগার্ড তখনও রুম ত্যাগ করেনি। দরজার 2 পাশে 2 পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নজর রানার উপর স্থির। ওর প্রতিটি অঙ্গভঙ্গি তীক্ষ্ণ চোখে খেয়াল করছে তারা। সামনে চিঠিটা নির্দেশ করলেন ব্যাংকার। তারপর, লন্ডনের ব্যবসা কেমন চলছে আপনাদের মিস্টার রানা? আপনি আজই এসেছেন? কয়েকদিন আগে এসেছি। চিঠিটা দেখলেন আবার। লিওনিড বার্নস্টেইন। খুবই দামি ক্রিম রঙের লিলেন কাপড়ের টাইপ করা চিঠি। উপরে আঁকা আছে 5টা তীর। ফ্র্যাঙ্কফুর্টের বিশ্ববিখ্যাত ব্যাংকার মেয়র অ্যামশেল রথচাইল্ডের 5 ছেলে সিম্বল। রথচাইল্ড অ্যান্ড সন্স ব্যাংকের বর্তমান মালিক এরা 5 ভাই। পৃথিবীর সমস্ত বড় শহরে এই ব্যাংকের শাখা আছে। আধুনিক ব্যাংক ব্যবসার অগ্রদূত বলতে রথচাইল্ডকেই বোঝে সবাই। রানার চিঠিটা লন্ডনের সেন্ট সুইদিনস লেনের রথচাইল্ড অ্যান্ড সন্স ব্যাংকের চেয়ারম্যান স্যার ইভিলিন রথচাইল্ডের সই করা। চিঠি যার উপর লেখা সেটা আসলো, তবে আসল হলো সইটা জাল। স্যার ইভিলিন ভালো আছেন তো? আমি যতদূর জানি ভালো আছেন, রাসানি বলল রানা। তবে ওই চিঠির সইটা তার নয়, ওটা জাল। পিছনে একটা বিস্ময়ধ্বনি শুনে তাড়াতাড়ি যোগ করলো, আমি খুবই কৃতজ্ঞ হব যদি পেছনের ওদের গুলি ছুটতে নিষেধ করেন আপনি। আমি বডি আর্মার পরে আসিনি। তাছাড়া ওরাই কয়েক দফা চার্জ করে দেখেছে। আমার কাছে কোনো অস্ত্র নেই। আপনার কোনো ক্ষতি করতে আসিনি আমি। স্থির দৃষ্টিতে ওকে দেখলেন ব্যাংকার। তাহলে কেন এসেছেন? খুবই গুরুত্বপূর্ণ কিছু আপনাকে জানাতে। কি? গত মাসের 15 তারিখের ঘটনা খুলে বলল রাবিশ। অনেকক্ষণ চুপ থেকে বলে উঠলেন বার্নস্টেইন। জীবনেও এমন বাজে গল্প শুনিনি আর কখনো। আমি শ্যাভিলভ সম্পর্কে জানি। মানুষকে চেনা এবং জানা আমার ব্যবসা। আমি জানি সে সঠিক পথে আছে। আপনি যদি মনে করেন মুসলিম আর ইহুদিদের তুচ্ছ জ্ঞান করা এদেশে নতুন কিছু, ভুল হবে তা। এরা সবাই এই কাজ অতীতেও করছে, আগামীতেও করবে। তুচ্ছ জ্ঞান করা এক জিনিস মিস্টার বার্নস্টাইন, শান্ত কণ্ঠে বলল রানা। কিন্তু আমার ব্রিফকেসে যা আছে তা সম্পূর্ণ অন্য জিনিস।
কড়া চোখে তাকালেন ব্যাংকার। কাজল হবে সেই ম্যানিফেস্টো? ওটা সাথে নিয়ে এসেছেন আপনি? হ্যাঁ। যদি শাকিলাভ জানতে পারে খবর, কি ঘটবে অনুমান করতে পারেন আপনি মিস্টার মাসুদ রানা? নির্বিকার চেহারায় মাথা তোলালো। পারি। দেখা মাত্র খুন করবে আমাকে তার ব্ল্যাকগার্ড বাহিনী, এবং আমাকে খুঁজে বেড়াবার কাজেই ব্যস্ত আছে তারা এই মুহূর্তে। আমি ভালোই জানি আপনার নার্ভ আছে, স্বীকার করতে হবে। আমি একটা কর্তব্য পালনের দায়িত্ব নিয়ে দেশে এসেছি মিস্টার বার্নস্টাইন, আর ভয় পেয়ে পিছিয়ে যাওয়া আমার দ্বারা হয়নি কোনোদিন, হবেও না। হাত বাড়ালেন চেয়ারম্যান। কই দেখি। প্রথমে ভেরিফিকেশন রিপোর্টের ফাইলটা দিল মাসুদ রানা। জটিল যে কোনো ডকুমেন্ট পড়ার ব্যাপারে বেশ ওস্তাদ দেখা গেল ব্যাংকার। 10 মিনিটে পড়া শেষ হয়ে গেল তার। 3জন খুন হয়েছে। হ্যাঁ, বুড়ো ক্লিনার, শাফিলবের সেক্রেটারি এবং এক ব্রিটিশ সাংবাদিক। এই লোক মরেছে শাফিলবের সন্দেহের কারণে। ইন্টারকমের একটা বোতাম টিপলেন চেয়ারম্যান। লুদমিলা কাটিং এজেন্সির সাথে অনলাইনে যোগাযোগ করে গত মাসের 15 তারিখ থেকে শেষ দিন পর্যন্ত চেক করো। দেখো লোকাল পেপারগুলো বরিস নিকিতিন আর এক ব্রিটিশ সাংবাদিকের মৃত্যু সম্পর্কে কি লিখেছে। হেলান দিয়ে নিজের ডেস্কটপের পর্দার দিকে তাকিয়ে থাকলেন বার্নস্টাইন। একটু পর প্লাশ করলো পর্দা। ঝুঁকে লেখাগুলো পড়লেন তিনি। সোজা হয়ে নাক দিয়ে গোদ জাতীয় আওয়াজ করলেন। ঠিক আছে, আপনার কথাই ঠিক। 3জনই মারা গেছে ওরা। এবার বোধ হয় আপনার পালা মিস্টার রানা। আশা করছি ওরা আমার নাগাল পাবে না। ওয়েল, আপনি যখন এত বড় ঝুঁকি নিতে পেরেছেন, আমিও কিছু সময় ব্যয় করতে পারি। হাত বাড়ালেন ভদ্রলোক। নীরবে ব্ল্যাক ম্যানিফেস্টো তুলে দিল। পড়তে শুরু করলেন তিনি। প্রতি পৃষ্ঠা কয়েকবার করে পড়লেন ভালো মতো বোঝার জন্য। ওর মাঝে চোখ না তুলেই গার্ডদের বেরিয়ে যেতে বললেন তিনি। পুরো ফাইল পড়তে এবং শাপিলবের মনের কথা অনুধাবন করতে পুরো 2 ঘন্টা লাগলো চেয়ারম্যানের। মস্কোর ভরক ঢাকা বাড়িঘরের ছাদ দেখতে থাকলেন অন্যমনস্ক ও ব্যাগার। ও নিশ্চয়ই সিরিয়াসলি মিন করেননি এসব। আমাদের বিশ্বাস করেছে। আগের চাইতেও শান্ত কণ্ঠে বলল রানা। আমাদের যাদের স্বাক্ষর প্রথম ফাইলে দেখেছেন তাদের কথা বলছি। তাদের প্রত্যেকে বিশ্বাস করেছে ব্ল্যাক ম্যানিফেস্টোর বক্তব্য। আপনি ইহুদি মিস্টার মাসুদ রানা? না স্যার। বেঁচে গেছেন। শাপিলভ আগামী নির্বাচনে জয়ী হতে যাচ্ছে, তাই না? জরিফের ফল তাই বলে। পরিস্থিতি ঘুরে যেতেও পারে। গতকালই জেনারেল বরশিল শাপিলভের বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য রেখেছেন তাতে আশা করা যায় যথেষ্ট প্রতিক্রিয়া ঘটবে। তারপর ওদিকে অর্থোডক্স চার্চও রয়েছে, তারাও লেগেছে শাপিলভের পেছনে। শেষ পর্যন্ত হয়তো ঠেকানো সম্ভব হবে লোকটাকে। চার্চ? ওরা আমাদের মিত্র নয় মিস্টার মাসুদ রানা। জানি, তবে ওদের ব্যাপারেও প্রায় একই প্ল্যান রয়েছে শাপিলভের। নিশ্চয়ই পড়েছেন। হ্যাঁ, আপনি তাহলে মৈত্রী জোট গঠনের চেষ্টায় আছেন? নিজের চেয়ারে ফিরে এলেন ব্যাংকার। অনেকটা সেরকমই স্যার। চার্চ, আর্মি, ব্যাংক, এথনিক মাইনরিটিস ছাড়াও সম্ভব অন্য সমস্ত ছোটোখাটো সাহায্য সংগ্রহের চেষ্টা করছি। গতকালকের পত্রিকা ফাদার রুস্তাখবের আহ্বান পড়েছেন মিস্টার বার্নস্টাইন, যিনি জারতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, ফুলিশনেস আমার মতে আর কি। তবে এক নাজির চাইতে যার বরং অনেক ভালো হবে, সে যাক। আপনি আমার কাছে কি সাহায্য চান? আমি কিচ্ছু না। চয়েস ইজ ইয়োর্স স্যার। আপনি এদেশের সেরা 3 ব্যাংক কনসোর্শিয়ামের চেয়ারম্যান। 2টো প্রাইভেট টিভি চ্যানেল নিয়ন্ত্রণ করে আপনার কনসোর্শিয়াম। তা করে, কিন্তু আপনাকে কি সাহায্য করবো ঠিক বুঝতে পারছি না। নড়ে চড়ে বসলো মাসুদ রানা। আপনার গ্রোম ম্যান এয়ারপোর্টে আছে না? হ্যাঁ। চোখ কুচ করলো তার। কেন? কি বুঝতে তাহলে বড় যে 2 ঘন্টা লাগবে আপনার। কি সেখানে কি? একবার ভাবি আর ঘুরে এলে আপনার প্রশ্নের উত্তর হয়তো আপনি দিতে পারতেন। লম্বা সময় রানাকে পর্যবেক্ষণ করলেন ব্যাংকার। বাবি আরে কি আছে জানেন আপনি? জানি স্যার।
ঐতিহাসিক এক গণসমাধি আছে, যেখানে 1941 থেকে 43 সালের মধ্যে 1 লক্ষ বেসামরিক লোককে হত্যা করে একই গর্তে পুঁতে রাখা হয়। ওদের 90 ভাগই ছিল ইহুদি। আনমনে মাথা দোলালেন ব্যাংকার। ইউক্রেনিয়ান ইহুদি? আরও শুনেছি। বলুন, থামলেন কেন? আজও কান পাতলে ভাবি ইয়ারের আকাশে বাতাসে নাকি শোনা যায় তাদের করুণ আহাজারি। আপনি কখনো গেছেন ওখানে? মাথা ঢালালো। আফসোস, আমি গিয়েছি। ব্রিফকেস গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। কাজ সেরে উঠে পড়ল। এবার যেতে হয় মিস্টার বার্নস্টাইন। উঠে দাঁড়িয়ে হাত বাড়ালেন চেয়ারম্যান। সি ইউ ম্যান, একটু ভেবে দেখি কি করা যায়। দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ স্যার। বেরিয়ে এলো রানার রুম ছেড়ে। দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে লোকটিকে বলতে শুনল, গুড ডে টু ইউ মিস্টার রানা। কুইন ভিক্টোরিয়া স্ট্রিট, লন্ডন। কলেজ অব আর্টসের হেড অফিস ডক্টর প্রবীণের অফিস রুম যেন হরিদাসের গোয়ালঘর। ভীষণ রকম এলোমেলো, চার দেওয়ালে ফাঁক নেই কোনো। প্রতি 1 ফুট পর পর চড়া হরিজন্টাল র্যাক বসানো, তাতে রাজ্যের কাগজপত্র সব গোল করে পাকানো। দেখলে মনে হবে ওর মধ্যে থেকে বিশেষ কোনো দলিল খুঁজে বের করা একেবারেই অসম্ভব। বাস্তবে কিন্তু উল্টো, প্রয়োজনীয় দলিল মুহূর্তে বের করে ফেলতে পারেন প্রবীণ। কীভাবে তা তিনি জানেন। মার্ভিন লংফেলো যখন পৌঁছেছেন, মেঝেতে বিশাল এক চার্ট, হাউস অব গ্রিমাল্ডি বিছিয়ে তার উপর প্রায় শুয়েছিলেন ডক্টর। কিছু খুঁজছিলেন চার্টে। বন্ধুকে দেখে হাসির ভঙ্গি করে উঠলেন তিনি। ছাড়া পেয়ে দীর্ঘদিন গোল থেকে অভ্যস্ত চারটা আপনা আপনি গুটিয়ে নিল নিজেকে। চারা দীর্ঘ এক কাগজে লাঠিতে পরিণত হলো। কেমন চলছে তোমার ডক্টর? রোমানবের সাকসেসের সন্ধান ভালো না। জানতাম এই হবে শেষ পর্যন্ত। একজন ছিল যাকে দিয়ে কাজ চালানো যেত, কিন্তু সে আগ্রহী নয়। আরেকজন কড়া দাবিদার ছিল। দুটো কারণে তাকে বাতিল করে দিয়েছি আমি। শেষজন আমেরিকান, কোনো মতেই বিবেচনার যোগ্য নয় সে। করুণ অবস্থা, আনমনে বললেন লংফেলো। ঠিক, একটু খুলে বলো। বুয়া দাবিদারদের প্রসঙ্গ দিয়ে শুরু করা যাক তাহলে। আনা অ্যান্ডারসনের নাম শুনেছ? মহিলা সারা জীবন নিজেকে গ্র্যান্ড ডাচেস আনাস্তাসিয়া বলে দাবি করেছে। একাতেরিনবার্গে যেদিন নিকোলাসকে সপরিবারে হত্যা করা হয়, সেদিন সেও নাকি তাদের সাথে ছিল রাজ পরিবারের সদস্য হিসেবে। নিজেকে কোনো রকমে রক্ষা করতে সক্ষম হয়েছে সে। সব বাজি কথা। মহিলার মৃত্যুর পর তার ডিএনএ টেস্ট করে প্রমাণ পাওয়া গেছে বুয়া দাবিদার ছিল সে। কয়েক বছর আগে আরেকজনের মৃত্যু হয়েছে মাদ্রিদে। নিজেকে সে পরিচয় দিত গ্র্যান্ড ডিউক আলেক্সি নামে। পরে জানা গেছে লুক্সেমবার্গের নেটিভ ছিল লোকটা, নিতান্তই সাধারণ। বাকি থাকলো 3জন, যাদের কথা মাঝে মধ্যে পত্রিকায় ছাপা হতো। এদের একজন নিজের পরিচয় দেয় প্রিন্স গ্রেগরি বলে। শুনেছ এর নাম? না। সমজদারের মতো মাথা ধোলালেন প্রবীণ। তোমার না শোনারই কথা। নিজেকে দাবি করত সে গ্র্যান্ড ডাচেস মারিয়ার ছেলে এবং মৃত গ্র্যান্ড ডিউক ভ্লাদিমিরের নাতি বলে। এর একটা চান্স ছিল। ছিল? হ্যাঁ ছিল। সত্যি সত্যি এক রুশ সম্রাটের গ্রেট গ্র্যান্ডসন ভ্লাদিমির, কিন্তু তার জন্মের সময় তার মা অর্থোডক্স চার্চের সদস্য ছিল না বলে গিওর্গিকে দিয়ে তোমার কাজ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ ও দেশের আইন অনুযায়ী রুশ মোনার্কের প্রত্যেকের অর্থোডক্স চার্চের সদস্য হওয়া জরুরি। সে যা হোক, গিওর্গির মা গ্র্যান্ড জাসেস মারিও আইন অনুযায়ী ভ্লাদিমিরের উত্তরাধিকারী হতে পারে না, যতই সে দাবি করুক। পারে না কেন? পলিন ল, সম্রাট পল ওয়ান আইন করে রেখে যান যে ছেলেই হবে পিতার অফিসিয়ালি উত্তরাধিকারী, মেয়েরা না। অতএব মারিয়া সত্যিকার প্রিন্সেস হলেও মেয়ে এবং ছেলে জন্ম দেওয়ার সময় চার্চের সদস্য ছিল না। এই 2 কারণে তার ছেলে গ্রহণযোগ্য নয়। পলিন আইনে মেয়েদের ছেলেরা ক্ষমতাসীন হতে পারবে না বলেও উল্লেখ ছিল।
নাই, নাইয়ের মধ্যে গিয়গরির ব্যাপারে যেটুকু আশা ছিল তাও আর রইল না। হ্যাঁ, কারণ সে মৃত। এক আমেরিকানের কথা বলছেন না তখন? হ্যাঁ, তবে তার গল্প ঠিক স্বাভাবিক নয়। কী রকম? কমিউনিস্ট বিদ্রোহের আগে সম্রাট নিকোলাসের এক চাচা ছিলেন গ্র্যান্ড ডিউক ফল। নিকোলাসের বাবার আপন ছোট ভাই ছিলেন তিনি। বলশেবিকদের হাতে তারও মৃত্যু হয়, কিন্তু তার এক ছেলে ছিল গ্র্যান্ড ডিউক দিমিত্রি। সৌভাগ্যবশত সে সময় দেশে ছিল না তিনি। রাসপুতিনের হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে বলশেবিক বিদ্রোহের আগেই সাইবেরিয়ার নির্বাসন দেওয়া হয়েছিল তাকে। দূরে থাকার কারণে প্রাণে বেঁচে যান তিনি। বিদ্রোহের খবর পেয়ে ওখান থেকে পালিয়ে সাংহাই যান তিনি প্রথমে, তারপর আমেরিকা। সে দেশে মারা যান দিমিত্রি। শুনিনি কখনো, বিড় করে বললেন লংফেলো। তারপর বলে যাও, ভালোই লাগছে শুনতে। আমেরিকায় বিয়ে করেন দিমিত্রি। এক ছেলে, তার নাম পল। ইউএস আর্মির মেজর ছিল। সেও বিয়ে করেছে এবং বর্তমানে 2 ছেলের বাবা। মনে হচ্ছে সরল সোজা মেল লাইন। তার মানে তুমি বলতে চাইছো রাশিয়ার ভবিষ্যৎ জার একজন আমেরিকান? মৃদু হাসি দিলেন ডক্টর প্রবীণ। না হে। কেন? না কেন? ব্লাড লাইন, মেল লাইন সবই তো ক্লিন, তাহলে অসুবিধে কোথায়? ফিমেল লাইনে দিমিত্রি বিয়ে করেন সাধারণ এক মার্কিন মেয়েকে, ফলো তাই করেছে। রুশ ইম্পেরিয়াল হাউস রুলের 188 ধারা মোতাবেক কোনো সাধারণ মেয়েকে বিয়ে করতে পারে না তারা, করতে হবে সমমর্যাদার কাউকে, কোনো ডাচেসকে। পরে অবশ্য এই আইন কিছুটা শিথিল করা হয়, তবে তা গ্র্যান্ড ডিউকদের জন্য প্রযোজ্য করা হয়নি। অতএব দিমিত্রির বিয়ে হয়ে গেছে মর্গানাটিক অসম মর্যাদার নারী পুরুষের বিয়ে। তার ছেলে পলও তাই করেছে। তাহলে এরা সবাই বাতিল? হতাশা প্রকাশ পেল লংফেলোর কণ্ঠে। মামলা সেরকমই। অবশ্য পল নিজেও যে এই বিষয়ে আগ্রহী নয় তা তার নীরবতা থেকে বোঝা যায়। কখনো সে নিজেকে রুশ রাজ পরিবারের কেউ বলে দাবি করেনি। সে না, দিমিত্রিও না। ফ্লোরিডায় আছে পল, যতদূর জানি। লোম বাহুতে কম্বল উজাড় করে ফেলেছো দেখছি তুমি। হাসলেন ডক্টর। একটা লোম একারও আছে। কে সে? সর্বশেষ উত্তরসূরি, যার ব্লাড লাইন একদম সোজা, দাবি সবচেয়ে বেশি জোরালো, নাম যুবরাজ স্যামুয়েল রোমানভ। যার সাথে সরাসরি রক্ত সম্পর্ক এর? হ্যাঁ, তবে বহু পুরনো রক্ত। তার মানে এর পরিচয় সূত্র বের করতে তোমাকে নিকোলাসের 3 পুরুষ আগের খোঁজ জানতে হবে। নিকোলাস 2 ছিলেন তার বাবা। আলেকজান্ডার 3 উত্তরাধিকারী, তিনি ছিলেন তার বাবা আলেকজান্ডার 2 উত্তরাধিকারী, যার বাবা ছিলেন নিকোলাস 1। এই নিকোলাস 1-এর ছেলে ছিল একজন গ্র্যান্ড ডিউক নিকোলাস, যিনি জার হতে পারেনি কখনো। এর ছেলে পিটার, পিটারের ছেলে কিরিল এবং কিরিলের ছেলে স্যামিউন হচ্ছে তোমার একমাত্র ভরসা। প্রথমে 3 ধাপ উঠতে হবে তোমাকে, তারপর পাশে সিঁড়ি বেয়ে 4 ধাপ নামতে হবে। অনেক লম্বা ইলাস্টিক, বললেন লংফেলো। জবাবে প্রহরে কাগজে লাঠিটা নির্দেশ করলেন ডক্টর। এদের পারিবারিক গাছের ঢালপালাও প্রচুর, তবে এখনই বেশি আশা করে বসো না। সব কথা শেষ হয়নি আমার। স্যামিউন ডিরেক্ট ব্লাড লাইনে ঠিকই, তবে তার ক্ষেত্রেও কিছু কিছু সমস্যা রয়েছে। কি কি? প্রথমত, স্যামিউনের বয়স 70-এর উপরে। যদি তাকে ক্ষমতায় বসানো হয় বেশি দিন বাঁচবে না সে। তার কোনো ছেলে নেই, কাজে তার সাথে শেষ হয়ে যাবে নব প্রতিষ্ঠিত রুশ রাজতন্ত্র। দ্বিতীয়ত, সে বহুবার বলেছে ক্ষমতায় যাওয়ার ব্যাপারে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। এমনকি তাকে সিংহাসন অফার করা হলেও সে প্রত্যাখ্যান করবে তা। ধ্যাত্তেরি, রাখো, শেষ করতে দাও। কম করেও 2টো মারাত্মক দোষ আছে স্যামিউনের। একটা হচ্ছে কম বয়সী মেয়েদের, বিশেষ করে সার্ভেন্ট নিয়ে ফুর্তি করা। এই বদদোষের জন্য 3টি বিয়ে ভেঙে গেছে তার। আর এক লম্বা দোষ হচ্ছে ব্যাকগ্যামন খেলায় চিট করা। যদিও এই অভিযোগ স্যামিউনের আড়ালে আবডালে আলোচিত হয়। গুড গড! আক্ষরিক অর্থে এক দেখা খেলেন বিএসএস প্রধান। চেহারা দেখে বোঝা গেল ব্যথিত হয়েছেন। মেয়ে সংক্রান্ত বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ নয়, তাই বলে চিট করা। কোথায় থাকে সে? নরম্যান্ডি, ওখানকার বড় এক আপেল ফার্মের মালিক। একে যদি বসানো হয় গদিতে,
যারা জানতো না তারাও জেনে যাবে তার এইসব কুকীর্তির কথা। তখন আর আড়ালে নয়, প্রকাশ্যেই উচ্চারিত হবে সামিওনের চিটিংয়ের কথা। তাহলে আর কেউই নেই যে কাজের উপযুক্ত? আছে। কে? কোথায় সে? মাই ডিয়ার চ্যাট, রাশিয়ার জনগণ যদি চায় যে কোনো একজনকে ধরে গদিতে বসিয়ে দিলেই সে রাজা হয়ে যাবে, সে যেই হোক, নিতান্ত সাধারণ মানুষ হলেও কোনো অসুবিধে নেই। একটু ভাবলেন লঙ্কার, সে যদি বিদেশি হয় তাও চলবে, কোনো বাধা নেই। নেই, চলবে। আমাদের দেশের কথাই ধরো না, আমরাও তো তিনবার এই কাজ করেছি। এলিজাবেথ ওয়ান যখন অবিবাহিত অবস্থায় মারা গেলেন, সিংহাসনে বসার মতো কেউই ছিল না রাজ পরিবারে, তখন স্কটল্যান্ডের জেমস ফোরকে ইংল্যান্ডের জেমস ওয়ান হয়ে সিংহাসনে বসার আমন্ত্রণ জানানো হয়। তিনি তা গ্রহণও করেন। 3 রাজার পর জেমস টুকে গদিচ্যুত করে ডাচম্যান উইলিয়াম অফ অরেঞ্জকে ডেকে বসানো হয় ইংল্যান্ডের সিংহাসনে। সবশেষে রানী অ্যানি যখন নিঃসন্তান অবস্থায় মারা গেছেন, জর্জ অব হ্যানোভারকে নিয়ে এসে জর্জ ওয়ান করে গদিতে বসে আমরা। তিনি তো ইংরেজি বলতেই পারতেন না। আর কোন দেশে আছে এই দৃষ্টান্ত? অবশ্যই গ্রিকরাও দুবার করেছে একই কাজ। 1833 সালে তুরস্কের কাছ থেকে স্বাধীন হওয়ার পর অটো অব ব্যাভারিয়াকে গ্রিসের রাজার পদে বসায়। মানুষটা তেমন জুচ্ছ ছিল না বলে 62 সালে তাকে সরিয়ে উইলিয়াম অব ডেনমার্কে গদিতে বসানো হয়। 1924 সালে রাজতন্ত্র বাতিল করে প্রজাতন্ত্র কায়েম করে গ্রিস। আবার 35 সালে রাজতন্ত্রে ফিরে যায়। 1973 পর্যন্ত ওই ব্যবস্থাই কায়েম ছিল সে দেশে। এরপর ধরো সুইডেনের কথা। কয়েকশো বছর আগের কথা অবশ্য। সিংহাসনে বসা কেউ ছিল না বলে জেনারেল বের্নাদতকে তাদের রাজা হওয়ার আবেদন জানায় ওরা। বের্নাদতের উত্তরসূরিরা আজও আছে ও দেশে। সব শেষে আসে নরওয়ের প্রসঙ্গ। 1905 সালে ওরা ডেনমার্কের প্রিন্স চার্লসকে বসিয়েছিল নিজেদের রাজার আসনে। তার উত্তরসূরিরা আজও আছে সে দেশে। যদি তোমার সিংহাসন শূন্য থাকে এবং তাতে যদি কাউকে বসাতে চাও, সেই ক্ষেত্রে সম্ভব হলে স্থানীয়দের বাদ দিয়ে একজন বাছাই করা বহিরাগতকে বসানোই ভালো হবে। চুপ করে থাকলেন মার্ভিন লংফেলো, ডুবে গেছেন ভাবনায়। একটা প্রশ্ন করি, বললেন কিংস অব আর্মস, ডক্টর প্রবীণ। করো। সত্যি যদি রাশিয়ায় নতুন করে রাজতন্ত্র চালু করতে চাওয়া হয়, আমেরিকার প্রতিক্রিয়া কী হবে? ওরা ঐতিহ্যগতভাবে রাজতন্ত্রের বিরোধী ঠিকই, তবে সেজন্য অতীতের ছ্যাঁকাও কম হজম করতে হয়নি ওয়াশিংটনকে। 1918 সালে জার্মান কাইজারকে মূলত আমেরিকাই নির্বাসনে পাঠিয়েছিল। ফলে ওইমার রিপাবলিকে যে সাংবিধানিক শূন্যতা দেখা দেয়, তার ফাঁক গলে ক্ষমতা দখল করে বসে হিটলার। তার ফল কি হয়েছিল? এই ভয়ে 45 সালে জাপানকে হারিয়েও তার রাজার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন। তার সুফল তারাই সবচেয়ে বেশি লাভ করেছে। গত 52 বছর ধরে এশিয়ায় একমাত্র জাপানের স্থিতিশীল গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে নিজেকে। অ্যান্টি কমিউনিস্ট এবং আমেরিকার সবচেয়ে বড় বন্ধু হিসেবেও পরিচিতি পেয়েছে জাপান। আমার মনে হয় রাশিয়ার বিষয়টা এইসব মনে রেখে ওরা কোনো আপত্তি করবে না। আর রাশিয়ার জনগণ তারা রাজি হবে? হবে খুব সম্ভব। তাহলে কাকে ক্ষমতা বসানোর কথা ভাবছো? ভাবতে আর পারছি কই। তুমি যাদের কথা বললে তাদের কাউকেই তো উপযুক্ত মনে হচ্ছে না। আচ্ছা এসো একবার আলোচনা করে দেখা যাক, যার হতে হলে একজনকে কি কি গুণের অধিকারী হতে হবে কেমন। আমার কোনো আপত্তি নেই। কি ধরনের বয়সের প্রার্থী হতে হবে? 40 থেকে 60-এর মধ্যে। টিনেজার কাউবয় বা প্লে বয় না, আবার সাইমিয়নের মতো হাবড়াও না। আর কোনো ইউরোপিয়ান রাজবংশের লোক, অর্থোডক্স চার্চের সদস্য অবশ্যই। এক এক করে নিজের চাহিদা বলে যেতে থাকলেন মার্ভিন লংফেলো। কিংস অব আর্মস টা টুকি নিলেন নিচে নোট বইয়ে। ক্রেমলিনের 5 মাইল উত্তরে শহরতলি কাশেনকিন নাগের বিস্তৃত জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে মস্কোর টেলিভিশন কমপ্লেক্স। এখান থেকেই সারা দেশে সম্প্রচার করা হয় টিভি অনুষ্ঠান। বুলেভার্ড আকাদেমিকা করলেবার দুপাশে দাঁড়িয়ে আছে বিশাল 2 কমপ্লেক্স, টিভি সেন্টার ও ইন্টারন্যাশনাল টিভি সেন্টার। এর 300 গজ দূরে মাথা তুলে দাঁড়িয়ে আছে ওস্তানকিনো টিভি টাওয়ার, রাজধানীর সর্বোচ্চ পয়েন্ট।
ক্রমশ শুরু হতে হতে চূড়োয় সূচের রূপ নিয়েছে ওটা। সরকার নিয়ন্ত্রিত টিভি অনুষ্ঠান এখান থেকে প্রচার হয়। তার সাথে দুটো প্রাইভেট চ্যানেলও প্রচার করে নিজেদের অনুষ্ঠান। মূলত প্রাইভেট বিজ্ঞাপনের উপরই নির্ভরশীল এদের কর্মকাণ্ড এবং এদের ব্যবসা ব্যাপক। ইউপিএফের সোপার চালিত মার্চ সিরিজে চড়ে টিভি কমপ্লেক্সে পৌঁছল পার্টির প্রোপাগান্ডা চিফ আনাতোলি কপিতভ। তার ব্রিফকেসে একটা ক্যাসেট আছে যাতে ধারণ করা আছে গতকাল বুদানিন ভ্লাদিমিরের বিশাল এক জনসভায় শেপিলভের দেওয়া ভাষণের ভিডিও করা ছবি। তার প্রিন্ট মেকিং জিনিয়াস আইভান ম্যালেখের কারিগরিও আছে তার সাথে। সত্যিই প্রশংসা করার মতো কাজ মেলেখের। সম্পাদনার মাধ্যমে আগের কিছু ছবির কাট পেজ জুড়ে যা তৈরি করেছে সে তা এক কথায় চমৎকার। হর্ষোৎফুল্ল জনতার সমাবেশে ঈশ্বর ও জারকে পুনর্বাসনের আবেদনকারী বিশপ ফাদার রুশাকপের আহ্বানকে তীব্র ভাষায় ব্যঙ্গ বিদ্রুপের সাথে প্রত্যাখ্যান করেছে আনাতোলি শ্যাফেলভ। তার ভাষণের ছবি আংশিক সত্যি বটে, কিন্তু ফাদারকে প্রত্যাখ্যানের পরপরই সমর্থকদের যে উল্লাস প্রকাশের দৃশ্য তা কাটপিছ। সাধারণ দর্শকের যা ধরার কোনো উপায়ই নেই। গতকালকের মানুষ দেশবাসীকে গতকালকের বাসি স্বপ্ন দেখাতে এসেছেন বলেছে শ্যাফিলভ। কিন্তু বন্ধুরা, তা হতে পারে না, কারণ আমরা বাসি নয়, আগামীকালের তাজা স্বপ্ন দেখতে চাই। আমরা আগামীর এবং আগামী আমাদের। বড়জোর 5,000 মানুষের সমাবেশ হয়েছে কালকে জনসভায়, অথচ মেলেখের কারিগরির ফলে তাই দাঁড়িয়েছে প্রায় 50,000-এ। দেশ জুড়ে সম্প্রচার হবে ছবি, কাজেই সমাবেশের লোকসংখ্যা পর্যাপ্ত না হলে চলবে কেন? যারা 1 ঘন্টার বিজ্ঞাপন প্রচার করতে ব্যয় হবে কয়েক বিলিয়ন রুবল। সেজন্য পরোয়া নেই শ্যাফিলভের। কম করে 50 মিলিয়ন রুশবাসীকে দেখাতে হবে ছবি। অতএব যে দেবতা যে নৈবেদ্য পেলে খুশি হবে তাকে তা দিতেই হবে। সরাসরি প্রোগ্রাম চিফের অফিসে নিয়ে আসলো কপিতভকে। অনেক দিনের আসা যাওয়ায় দুজনের সম্পর্ক বন্ধুত্বে এসে ঠেকেছে। লোকটা যে শ্যাফিলভের কড়া সমর্থক তা জানে কপিতভ। ক্যাসেটটা ধপ করে প্রোগ্রাম চিফ আন্তন গুরবের টেবিলে রাখল সে। এবারেরটাও আরো চমৎকার হয়েছে, হাসি মুখে বলল কপিতভ। আমি ছিলাম কালকের র্যালিতে। কলম নাড়াচাড়া করতে লাগলো গুরব। অন্যদিনের মতো হাসলো না সে আজ, কিছু বললো না। তোমার জন্য দারুণ এক খবর এনেছি, খেয়াল না করে বলে চলল কপিতভ। মেজর কন্ট্রাক্ট, বুঝলে, ক্যাশ পেমেন্ট। প্রেসিডেন্ট শ্যাফিলভ আজ থেকে ইলেকশন পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। কি এলাহি কারবার ভেবেই দেখেছো আস্তন? তোমাদের জন্য এটা হবে বিগেস্ট সিঙ্গেল কমার্শিয়াল কন্ট্রাক্ট। এর ক্রেডিট সিংহভাগই তোমার। শুনে খুশি হলাম আনাতোলি, মিনমিনি কণ্ঠে বলল প্রোগ্রাম হেড। কিন্তু এদিকে খানিকটা সমস্যা দেখা দিয়েছে। ওহ, ফের সেই টেকনিক্যাল ত্রুটি। এর হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য কিছু করছো না কেন তোমরা? টেকনিক্যাল নয়, দেখো, তুমি তো জানো আমি আনাতোলি শ্যাফিলভ আর তার পার্টির সমর্থক। একজন সিনিয়র টিভি কর্মকর্তা হিসেবে আন্তন গুরব খুব ভালোই জানে তার মাধ্যমে দেশ জুড়ে কি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম। এবং এখন সে যা বলতে যাচ্ছে কপিতভকে, তার কি প্রতিক্রিয়া হবে তাও সে ভালোই বোঝে। মন চায় না, তবু অপ্রিয় কাজটা তাকে করতে হবে। মনে মনে ম্যানেজারের পিন্ডি চটকালো সে। হ্যাঁ জানি, কিন্তু সে কথা কেন? বিহম্বল দৃষ্টিতে অফিসারের দিকে তাকিয়ে থাকলো কপিতভ। তার মন বলছে কোথাও একটা গোলমাল ঘটে গেছে। না মানে কথা হচ্ছে। কি বলবে তাড়াতাড়ি বলো। বিরক্ত হলো সে, ভয় পেল। বলো সমস্যাটা কি, কি হয়েছে? আসলে ব্যাপারটা হাই লেভেলের আনাতোলি, বোর্ড লেভেলের পলিসি শিফট আর কি, বুঝলে? নীরবে তার মুখের দিকে তাকিয়ে থাকলো সে। এত কিসের ভনিতা বুঝতে পারছে না। কিসের পলিসি শিফট? তুমি নিশ্চয়ই বুঝবে, এই ক্ষেত্রে আমার কিছুই করার নেই। আমি কোম্পানির কর্মচারী মাত্র, তাই। দেখো গুরব, যা বলা সোজাসুজি বলো। হ্যাঁ সেটাই তো বলতে যাচ্ছি। বোর্ড লেভেলের গতকালকের মিটিংয়ে আমাদের পলিসি শিফট হয়েছে। কিসের পলিসি শিফট আন্তন? আমি কিন্তু তোমার কথা কিছুই বুঝতে পারছি না।
আরেকবার উপরওয়ালার পিন্ডি চাটকালো আন্তন গুরহাব। কেন যে লোকটা তাকে এই ঝামেলায় ফেললো? তুমি নিশ্চয় জানো আনাতুলি, অন্য সব বড় এন্টারপ্রাইজের মতো আমাদের ব্যাংক লোনের সাহায্য নিতে হয় নিয়মিত। হ্যাঁ জানি, ওদের সাহায্য না পেলে আমরা চলতে পারি না। তাও জানি, তো সমস্যা কি? ব্যাংকই আসলে চালায় আমাদের, ওদের কথায় উঠি বসি আমরা, উপায় নেই, মানতে হয় ওদের কমান্ড। সে তো ঠিকই, এখন সমস্যা হয়েছে, ওরা আমাদের লোন দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে হয়তো। মনে মনে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল কবিতম। এই ব্যাপার তাহলে। সরি বন্ধু, তোমার সমস্যার কথা জেনে খারাপ লাগছে। না মানে সমস্যাটা আমার নয়, ওই আর কি, তোমার কোম্পানির সমস্যা মানেই তো তোমার সমস্যা, আমি তাই বোঝাতে চেয়েছি। ঠিক তাও না না তুলি, কোম্পানি ইচ্ছে করলে এই 11 থেকে রেহাই পেতে পারে যদি। থামলে কেন? যদি কি? দেখো, আমি আগেই বলেছি এর সাথে আমার কোনো সশ্রম নেই। তুমি আমাকে ভুল বুঝো না জানো। এইবার সত্যি ধৈর্য হারালো আনাতলি কফি দাও। কি শুরু করলে তুমি গুরব? যা বলার সরাসরি বলছো না কেন? হ্যাঁ বলছি, আমার কোম্পানি শেফিলবের আর কোনো বিজ্ঞাপন প্রচার করতে রাজি নয়। ধাক্কাতে এত জোরে লাগলো যে বিস্ময়ে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল সে। কি কি বললে? সরি বন্ধু, ঠিকই শুনেছ তুমি। তোমার মাথা খারাপ হয়নি তো গুরব? রাগে চেহারা বিকৃত হয়ে উঠল কবিতাবের। কি যাতা বলছো? বলেছি তো, আমাকে ভুল বোঝো না। গুলি মারো তোমার ভুল বোঝাবুঝির। আমরা পয়সা দিয়ে সময় কিনে তবে অনুষ্ঠান প্রচার করি, মনে রেখো। এটা একটা কমার্শিয়াল টিভি স্টেশন, আমাদের ফিরিয়ে দিতে পারো না তোমরা। মুখ নিচু করে বসে থাকলো প্রোগ্রাম চিফ। নিচু তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাদের আইন বলে পারি। হোয়াট? হ্যাঁ পারি। এটার বেলায় অন্তত পারো না, এটার জন্য আগেই পে করেছি আমি। তোমার টাকা ফিরিয়ে দিয়েছে কোম্পানি। ঠিক আছে। ক্যাসেটটা ছো মেরে তুলে নিল কপিতব। অন্য কোম্পানিতে যাচ্ছি আমি। চোখ তুলল আন্তন গুরব, দেখল কপিতবকে। তোমাদেরটাই একমাত্র কমার্শিয়াল কোম্পানি না, আমি যাচ্ছি অন্যটায়, দেখি কে ঠেকায়। আনাতুলি, ওরাও একই কনসোর্সিয়ামের দায়বৃদ্ধ। তো চোখ গরম করে তাকালো প্রোপাগান্ডা চিফ। আমাকে যা করতে হয়েছে ওরাও তাই করবে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো কপিতব, তারপর বসে পড়লো কাঁপতে কাঁপতে। এসব কি হচ্ছে? কি যে হচ্ছে তা আমি নিজেও জানি না আনাতলি। কেন এত লাভজনক এক প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো মাথায় খেলছে না আমার। গতকাল ব্যাংক আমাদের সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচনের আগের দিন পর্যন্ত শ্যাপিলবের বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখতে হবে, নয়তো সাহায্য বন্ধ করে দেওয়া হবে। হাবার মতো তার মুখের দিকে তাকিয়ে থাকলো কপিতব। আমাদের পিছনে কম সময় ব্যয় হতো না তোমাদের? এখন এই বাড়তি সময় কি প্রচার করবে তোমরা? কোসাক নৃত্য? না, সেটা আরও অস্বাভাবিক ব্যাপার। মানে? তোমাদের জন্য নির্ধারিত সময়টা বরাদ্দ করা হয়েছে এক পৃষ্ঠের জনসভার ছবি প্রচারের জন্য। কপাল কুচকে উঠল কপিতবের। কোন পৃষ্ঠ? ওই যে সেই লোক, ফাদার রুসাকব না কি যেন নাম, যে ঈশ্বরকে পুনর্বাসনের আহ্বান জানিয়ে বেড়াতে শুরু করেছে। ঈশ্বর এবং যার? বিড় বিড় করে বলল সে। হ্যাঁ সেই লোক, ফাদার গ্রেগর। কি আশ্চর্য, তার তো ফুটো করিও নেই, সে এত টাকা কোথায় পাবে? পেয়েছে মানে? আগামী 1 মাসের জন্য পুরো অগ্রিম দিয়ে নিজের বুকিং পাকা করেছে ফাদার। জানি না কোথায় পেলো সে এত টাকা। হেল, তুমি যদি তার শিডিউল দেখতে চাও, কোনো প্রয়োজন নেই। ঝড়ের বেগে বেরিয়ে গেল আনাতলি কপিতব। কি করে এই খবর নিয়ে মিস্টার প্রেসিডেন্টের সামনে দাঁড়াবে সেই ভেবে পাচ্ছে না ভয়ে। তবে গত 3 সপ্তাহ ধরে মাথায় যে সন্দেহ ঘুরপাক খাচ্ছিল তার, এই ঘটনার মধ্যে দিয়ে তা কংক্রিটের মতো মজবুত বিশ্বাসে পরিণত হলো। যেদিন সকালে প্রেস ধ্বংস হলো খবর পেয়ে যখন ছুটে গেল বুদ্ধানীন, তাকে বেশ চিন্তিত মনে হয়েছে। এরপর গত পরশু যখন শ্যাপিলবের অফিসে জেনারেল বড় শিল্পের সাক্ষাৎকার ছাপা হওয়ার কথা জানাতে গেল কপিতব, সেখানে কর্নেল উপস্থিত ছিল। তাদের দুজনের চকিত চাহনি বিনিময়ে নজর এড়াতে পারেনি তার।
এখন কপিতবের মনে হচ্ছে তারা এমন কিছু জানে যা সে জানে না। কিছু একটা লুকানো হচ্ছে তার কাছ থেকে। কি হতে পারে তা? কোথাও কোনো প্যাচ আছে, ভাবলো ইউপিএ প্রো প্রাগান্ডা চিপ। ভয়ঙ্কর কোনো একটা প্যাচ আছে কোথাও। সেই রাতেই ডিনার আধ খাওয়া রেখে উঠতে হলো মার্ভিন লংফেলোকে। ফোন এসেছে তার, খবর দিয়ে গেল অফিসার্স ক্লাবের ফুটম্যান। আপনার ফোন স্যার, ডক্টর প্রবীণ ধরেছেন। ফোন ধরলেন লংফেলো। বলো ডক্টর, মনে হয় তোমার লোকের খোঁজ পেয়ে গেছি আমি। ভেরি গুড। কাল সকাল 10টায় আমার অফিসে এসো। নিশ্চয়ই আসবো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আরও গল্প কবিতা উপন্যাস আমাদের চ্যানেলটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।